একটা গান শুনলেই আমরা যাকে চিনতে ফেলতে পারি তিনি হলেন গীতা দত্ত। একদিকে মধুর কণ্ঠের জাদু, অন্যদিকে ভাঙা জীবনের অশ্রু। জমিদার বাড়ির রাজকন্যা থেকে জীবনের দুঃখে জর্জরিত এক শিল্পীর জীবন কাহিনী আজ আপনাদের বলতে চলেছি। সন 1930, 23শে নভেম্বর ফরিদপুর জেলার এক জমিদার বাড়িতে জন্ম নেন গীতা। তখন তার নাম ছিল গীতা ঘোষ রায়চৌধুরী। শৈশব কেটেছে রাজকীয় পরিবেশে। বাড়িতে দুর্গাপুজো এবং সঙ্গীতের আসর বসত রীতিমতন জাঁকজমক করে। নাটক, কবিতা, নাচ, আবৃত্তি সবকিছুর সাথেই তার পরিচয় ছিল ছোটবেলাতেই। শোনা যায় গীতা প্রায় পুকুর পাড়ে বসে থাকতেন এবং সেখানে বসে বাউল গান শুনতেন এবং তাদের অনুরোধ করতেন তাকে নিত্য নতুন গান শেখাবার জন্য। কিন্তু তার চেয়েও আশ্চর্য বিষয় এই যে গান সে শুনত একবার, তাই সে অবিকল গাইতে পারত। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর দেশভাগ এর টানে তাদের পরিবার কলকাতায় চলে আসতে হয় বাধ্য হয়ে। ফরিদপুরের বিশাল ঘর বাড়ি, জায়গা জমি, চাকর বাকর সব কিছুই ছেড়ে চলে আসতে হয়েছিল প্রায় নিঃস্ব অবস্থায়। শোনা যায় সেই সময় ওখানেকার লোকেরা বলতে শুরু করেছিল এটি মুসলিম রাজ্য হবে, তাই এখানে হিন্দুদের কোনো অধিকার নেই। গীতার বাবা বিশেষ সূত্রে জানতে পেরেছিল কিছু লোকের মাধ্যমে এখানে কোনো মুসলিমদের রাজ্য, এখানে কোনো হিন্দু জমিদার রইব না, ওকে ভাগাইয়া দিমু, এরকমই ধরনের কথা উঠতে শুরু করেছিল। তাই প্রাণ ভয়ে এবং নিজের হিন্দুত্ব বজায় রাখার জন্য তিনি কলকাতাতে চলে আসেন। কিন্তু সেই কলকাতায় আসাতে সেই টানাপোড়েনের সময় সেই আরাম আয়েশ সবই ছাড়তে হয়েছিল। রাজবাড়ি পরিণত হয় ছোট ছোট দুটো ভাড়া বাড়িতে, যেখানে ঠিক মতন আলো বাতাসও ঢুকত না। গীতার বাবা এখানে এসে তেমনভাবে আর্থিক সচ্ছলতা করতে পারেননি, তবে ভাগ্য হয়তো অন্য পরিকল্পনা ছিল। অভাবে তাকে ঠেলে দিয়েছিল সুরের দুনিয়ায়। গীতার গান শুনে সঙ্গীত শিক্ষক হরেন্দ্রনাথ নিয়োগী মুগ্ধ হন। তিনি বুঝেছিলেন এই কণ্ঠ একদিন সারা দেশ কাঁপাতে পারেন। তিনি বলেছিলেন, আরে ওনাকে একটা সুযোগ দিন, আমার মনে হয় এই কণ্ঠ একদিন সারা দেশ কাঁপাবে। 1946 সালে প্রথম গান গাওয়ার সুযোগ পান গীতা। গানটি ছিল নিশিরাত বাঁকা চাঁদ। নতুন কণ্ঠে এই গান শুনে সবাই অবাক হয়ে যায়। গীতার কণ্ঠে আবেগ ছিল এমন যেন তিনি শুধু গান করছেন না, গান দিয়ে নিজের জীবনের গল্প বলছেন। গীতা ছোটবেলা থেকেই বাঙাল কথা বলতেন এবং বাঙাল পরিবেশেই মানুষ হয়েছে। বাঙাল সংস্কৃতি, বাঙাল সঙ্গীত তার কাছে ঠোঁটস্থ ছিল। কিন্তু যখন তার পরিবার মুম্বাইতে চলে এলো, তখন কিছু সমস্যা দাঁড়ালো। চারপাশে হিন্দি ভাষা, উর্দু ভাষা ও ইংরেজি ভাষাভাষী উচ্চারণে গীতার কিছু অসুবিধা হতে লাগলো। হিন্দি গান গাইতে গিয়ে তিনি বারবারই হেঁচট খেতে লাগলেন। সেই সময় রিহার্সালে হিন্দি উচ্চারণ নিয়ে তিনি হোঁচট খেতেন, যেমন মহব্বতে, দুনিয়া, আশিক, গজল এইসব উচ্চারণে তার টান থাকত বাঙাল ভাষার। কিন্তু তার কণ্ঠ ছিল এত আবেগময় যে সঙ্গীত পরিচালকরা তার উচ্চারণের খুঁতটুকু এড়িয়েই যেতেন। ক্লাসিক্যাল ট্রেনিং না থাকলেও তার স্বাভাবিক গলার মধুর্য তাকে আলাদা করে তুলেছিল। 1953 সালে শ্রী রামচন্দ্রের সুরে গাওয়া বাবুজি ধীরে চালনা তাকে রাতারাতি তারকা করে দিয়েছিল। গানটি হিন্দিতে ছিল। এস.ডি. বর্মন থেকে আরম্ভ করে ও.পি. নায়ার, হেমন্ত মুখোপাধ্যায় সবাই গীতার কণ্ঠ চাইতেন। ঠিক সেই সময় গীতার সঙ্গে পরিচয় হয় চলচ্চিত্রের পরিচালক গুরুদত্ত। শোনা যায় গুরুদত্তও গীতার গান শুনেই তার প্রেমে পড়েছিলেন। 1953 সালে তারা বিয়ে করে।
প্রথম দিকে সংসার সুখের থাকলেও কিন্তু ধীরে ধীরে অশান্তি শুরু হয়। গুরুদত্ত ছিলেন অত্যন্ত অন্তর্মুখী প্রকৃতির। অন্যদিকে গীতা ছিল খুব খোলামেলা এবং বন্ধু বান্ধবদের নিয়ে সবসময় হৈ হৈ করতে ভালোবাসতেন। কিন্তু গীতা জীবনে এই সুখ বেশি দিন টিকল না। গুরুদত্ত অন্য আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়লেন, যা গীতার দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। 1964 সালে গুরুদত্ত মারা গেলে গীতার জীবনে নেমে আসে এক ভয়াবহ শূন্যতা। স্টুডিওতে গান গাইতে গেলে প্রায় কান্নায় তিনি ভেঙে পড়তেন, আর তার এই দুঃখ আবেগ ফুটে উঠত তার গানের মধ্যে। তিনি তার বেদনা দুঃখ ভুলতে মদ খাওয়া আরম্ভ করলেন। শেষের দিকে মদ খাওয়া তার দাঁড়িয়ে গেল একটি নিত্য অভ্যেসে, এবং এর ফলে তিনি অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রেকর্ড করতেন, পরে বসে, তারপর শুয়ে রেকর্ড করতে আরম্ভ করলেন। গীতা দত্ত ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ মহিলা। তিনি গুরুদত্তকে তীব্র ভালোবেসেছিলেন। আসলে জমিদার বাড়ির মেয়ে হয়েও দেশভাগের সময় সব ছেড়ে চলে আসতে হয়েছিল, তাই ভেতরে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছিল। মুম্বাই গান বলয়ের দুনিয়াও এই সময় এক বৈপ্লবিক পরিবর্তন আসে। গীতা ছিলেন শীর্ষস্থানীয় একজন গায়িকা, সবাই তাকে ডাকত। কিন্তু সেই সময় গানের দুনিয়ায় আসে লতা মঙ্গেশকর, আশা ভোসলে। আধিপত্য বিস্তার করে, গীতার সুযোগ কমতে থাকে। কিন্তু গীতা মনে করে তাকে সবাই ইচ্ছা করে দূরে সরিয়ে দিচ্ছে। গলার সমস্যা, দাম্পত্য ভাঙন এবং আর্থিক সমস্যা সব মিলিয়ে তিনি আর নিজেকে সামলে রাখতে পারলেন না। এমনও শোনা যায় তিনি তার কাছের বন্ধু বান্ধব অর্থাৎ শচীন দেব বর্মন, মীরা দেব বর্মনের সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিলেন। গুরুদত্ত যখন ওয়াহদিয়া রহমানকে নিয়ে খুব ব্যস্ত এবং ওয়াহদিয়া রহমান কিভাবে কি সংলাপ বলবেন, কিভাবে হাঁটবেন, কি গয়না পরবেন তাই নিয়ে যখন তিনি খুব ব্যস্ত, সেই সময় গীতা একবার স্টুডিওতে গিয়ে পৌঁছায় এবং গুরুদত্তকে ওয়াহদিয়ার প্রতি আসক্ত দেখে তিনি সেই দিনই বুঝে ফেলেছিলেন যে গুরুদত্ত তার স্বামী তার থেকে দূরে সরে গিয়েছেন। তিনি মাঝে মাঝেই ফিসফিস করে বন্ধুদের বলতেন, আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। গুরুদত্ত ওয়াহদিয়ার পেছনে এতটাই বিমুখ ছিল, এতটাই আবেগপ্রবণ ছিল যে তিনি গীতার গয়না বিক্রি করেও ওয়াহদিয়াকে নায়িকা বানাতে চেয়েছিলেন। যদিও ওয়াহদিয়া রহমানের সর্বগুণ সম্পন্ন ছিলেন, তবুও গুরুদত্ত তার প্রতি অত্যন্ত বেশি আসক্ত ছিলেন বলে জানা গিয়েছে। গুরুদত্তের যখন মৃত্যু হয় তখন গীতা ছুটে যায় তার ফ্ল্যাটে এবং মৃতদের সামনে প্রায় ফিসফিস করে কান্নায় ভেজা গলায় বলতে থাকে,